একটি বিশাল মার্কিন বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার যখন নীল জলরাশি চিরে এগিয়ে চলে তখন তাকে মনে হয় সমুদ্রের অধিপতি। ১,০০,০০০ টনের স্টিল, কয়েক হাজার সৈন্য এবং ডজন ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান, সব মিলিয়ে এটি একটি ভাসমান দুর্গ। এই দানবীয় শক্তির সামনে একটি আঞ্চলিক শক্তি কিভাবে টিকে থাকতে পারে? সরাসরি যুদ্ধে ইরান হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ধোপে টিকবে না, কিন্তু ইরান সরাসরি যুদ্ধ করতে চায়ও না। তাদের তুরুপের তাস হল অপ্রতিসম যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ার। কল্পনা করুন, একটি সাধারণ সিভিলিয়ান কার্গো জাহাজ শান্তভাবে একটি মার্কিন ক্যারিয়ারের পাশ দিয়ে যাচ্ছে। কোনো অস্ত্র নেই, কোনো সামরিক ইউনিফর্ম নেই, কিন্তু হঠাৎ একটি বোতাম চাপার সাথে সাথেই কন্টেইনারের দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটি শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল। এর সাথে সাথে কয়েক সেকেন্ডের ব্যবধানে চারপাশ থেকে ধেয়ে আসতে শুরু করল কয়েক ডজন দ্রুতগামী ছোট বোট, ড্রোন এবং পানির নিচ থেকে টর্পেডো। এটি ইরানের মূল মন্ত্র: শত্রুকে হকচকিয়ে দেওয়া এবং একযোগে সব দিক থেকে আক্রমণ করা। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের সেই ৬টি দুর্ধর্ষ কৌশল যা মার্কিন নৌবাহিনীকে এই অঞ্চলে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইরানি নৌবাহিনীর বা আইআরজিসি এর সবচেয়ে বড় শক্তি তাদের বিশালতা নয়, বরং তাদের ক্ষুদ্রতা। তারা পরিচালনা করে শত শত ফাস্ট অ্যাটাক ক্রাফট। এগুলো ছোট, দ্রুতগতির এবং শক্তিশালী মেশিনগান ও রকেট সজ্জিত বোট। মার্কিন নৌবাহিনীর একটি আধুনিক ডেস্ট্রয়ার বা ক্যারিয়ারকে এই ছোট বোটগুলো একা কিছুই করতে পারবে না। কিন্তু যখন ৫০টি বা ১০০টি বোট একসাথে চারপাশ থেকে মৌমাছির মতো ঘিরে ধরে, তখন পরিস্থিতি পাল্টে যায়। মার্কিন জাহাজের ডিফেন্স সিস্টেম যেমন ফ্যালানাক্স বা ইন্টারসেপ্টর মিসাইল একবারে নির্দিষ্ট সংখ্যক টার্গেট ধ্বংস করতে পারে। কিন্তু যখন একসাথে এতগুলো লক্ষ্যবস্তু সামনে আসে, তখন ডিফেন্স সিস্টেম স্যাচুরেটেড বা ওভারলোড হয়ে যায়। ইরান জানে তাদের হয়তো ৯০% বোট ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাকি ১০% যদি একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের গায়ে আঘাত করতে পারে, তবে সেটাই তাদের জয়। এটি জাহাজ ডুবিয়ে দেওয়ার চেয়ে বেশি হল জাহাজটিকে অকেজো করে দেওয়া। বিশ্বের তেলের বাণিজ্যের ১/৩ যাতায়াত করে একটি সরু পথ দিয়ে, যার নাম হরমুজ প্রণালী। এই প্রণালীটি কৌশলগতভাবে ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ইরানের কাছে রয়েছে হাজার হাজার নৌমাইন। এর মধ্যে কিছু আছে স্মার্ট মাইন, যা পানির নিচে চুপচাপ পড়ে থাকে এবং নির্দিষ্ট জাহাজের প্রোপেলারের শব্দের ফ্রিকোয়েন্সি শুনে বিস্ফোরণ ঘটায়। ইরান কেবল সামরিক উদ্দেশ্যে নয়, অর্থনৈতিক যুদ্ধের অংশ হিসেবেও এটি ব্যবহার করতে পারে। যুদ্ধের শুরুতেই তারা যদি সাধারণ মাছ ধরার ট্রলার বা বাণিজ্যিক জাহাজ দিয়ে গোপনে কয়েকশো মাইন এই প্রণালীতে বিছিয়ে দেয়, তবে পুরো বিশ্ব অর্থনীতি থমকে দাঁড়াবে। মার্কিন নৌবাহিনী তখন সরাসরি আক্রমণে যাওয়ার বদলে মাইন পরিষ্কার করতেই কয়েক সপ্তাহ পার করে দেবে। তেলের দাম আকাশচুম্বী হবে, যা ওয়াশিংটনের ওপর এক বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরি করবে। ইরানের উপকূলীয় রেখা ১,০০০ মাইলেরও বেশি লম্বা, যা পাহাড় এবং দুর্গম খাজ দিয়ে ঘেরা। এই প্রাকৃতিক ভূগোলকে ইরান একটি দুর্ভেদ্য দেয়াল পরিণত করেছে। এখানে তারা মোতায়েন করেছে মোবাইল মিসাইল লঞ্চার। একে বলা হয় শুট অ্যান্ড স্কুট বা আঘাত করো এবং পালাও কৌশল। ট্রাক মাউন্টেড এই লঞ্চারগুলো পাহাড়ি গুহা বা ছদ্মবেশী সুড়ঙ্গ থেকে হঠাৎ বেরিয়ে এসে মিসাইল ছোড়ে এবং মার্কিন স্যাটেলাইট কিছু বোঝার আগেই আবার পাহাড়ের নিচে লুকিয়ে পড়ে। পারস্য উপসাগর ভৌগোলিকভাবে বেশ সংকুচিত, ফলে মার্কিন বড় জাহাজগুলোর কৌশলী মুভমেন্ট করার জায়গা খুব কম। এই পুরো অঞ্চলটি এখন ইরানের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের আওতায়, অর্থাৎ পারস্য উপসাগরের প্রতিটি ইঞ্চি এখন মার্কিন নৌবাহিনীর জন্য একটি সম্ভাব্য কিল জোন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে উন্নত নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে, কিন্তু পারস্য উপসাগর খুবই অগভীর। এই অগভীর পানিতে বিশাল ওজনের মার্কিন সাবমেরিনগুলো খুব একটা সুবিধা করতে পারে না। এখানেই প্রবেশ ঘটে ইরানের গাদির ক্লাস মিনি সাবমেরিনের। এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিনগুলো আকারে ছোট হওয়ায় খুব সহজে পানির নিচে লুকিয়ে থাকতে পারে। এরা ইঞ্জিনের শব্দ বন্ধ করে সমুদ্রতলে স্থির হয়ে বসে থাকতে সক্ষম, যা সোনারের মাধ্যমে শনাক্ত করা প্রায় অসম্ভব। যখন কোনো ক্যারিয়ার গ্রুপ তাদের উপর দিয়ে যায়, তারা অত পেতে থেকে হেভিওয়েট টর্পেডো ছোড়ে। একটি টর্পেডো হয়তো আস্ত একটি ক্যারিয়ারকে ডুবিয়ে দেবে না, কিন্তু এটি প্রপালশন সিস্টেম বা তেলের ট্যাঙ্কে আঘাত করে বিশাল রণতরীটিকে পঙ্গু করে দিতে পারে। এয়ারক্রাফট ক্যারিয়ারের রানওয়ে যদি ৫ ডিগ্রিও বেঁকে যায়, তবে সেটি আর বিমান ওড়ানোর উপযুক্ত থাকে না।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান নিজেকে একটি ড্রোন সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা কেবল নজরদারির জন্য ড্রোন ব্যবহার করে না, বরং তাদের প্রধান অস্ত্র হল লোইটারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন। যুদ্ধের শুরুতে ইরান কয়েক হাজার ড্রোন একসাথে আকাশে ওড়াতে পারে। এদের লক্ষ্য মার্কিন জাহাজের রাডার সিস্টেম এবং সেন্সরগুলো। একটি সস্তা ড্রোন যদি মার্কিন একটি ডেস্ট্রয়ারের রাডার প্যানেলে গিয়ে আছড়ে পড়ে, তবে কোটি কোটি টাকার সেই জাহাজটি কার্যত অন্ধ হয়ে যাবে। অন্ধ একটি জাহাজ তখন খুব সহজেই ইরানি ব্যালিস্টিক মিসাইলের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ড্রোন দিয়ে শত্রুর নজরদারি ক্ষমতা কেড়ে নেওয়া ইরানের অন্যতম সফল আধুনিক যুদ্ধকৌশল। মার্কিন নৌবাহিনী আকাশে উড়তে বা সমুদ্রে লড়াই করতে একা যথেষ্ট নয়, তাদের প্রয়োজন হয় তীরের সাপোর্ট। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম ফ্লিটের সদর দপ্তর এনএসএ বাহরাইন এবং কাতারের বিশাল আল উদেইদ বিমান ঘাঁটি হল এই অঞ্চলের মার্কিন শক্তির মেরুদণ্ড। ইরানের রয়েছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। তাদের রণকৌশল হল যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টায় এই গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে মিসাইল বৃষ্টি নামানো। ফাতেহ ১১০ বা কিয়াম মিসাইলগুলো নিখুঁতভাবে রানওয়ে, ফুয়েল ট্যাঙ্ক এবং কমান্ড সেন্টার ধ্বংস করতে সক্ষম। যদি এই ঘাঁটিগুলো কাজ করা বন্ধ করে দেয়, তবে মার্কিন নৌবাহিনী সমুদ্রে অসহায় হয়ে পড়বে। তাদের গোলাবারুদ রিফিল করার বা আহতদের চিকিৎসা দেওয়ার কোনো জায়গা থাকবে না। ইরানের এই অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল A2/AD কৌশল মূলত মার্কিন শক্তিকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার জন্য ডিজাইন করা। ইরান খুব ভালো করেই জানে তারা প্রযুক্তিতে আমেরিকার চেয়ে পিছিয়ে, কিন্তু তারা এটাও জানে যে একটি $১০০ কোটি ডেস্ট্রয়ারকে ধ্বংস করতে $১০০ কোটি মিসাইল লাগে না। $৫,০০০ একটি ড্রোন বা $১,০০,০০০ একটি মাইনই যথেষ্ট। পারস্য উপসাগরের এই লড়াই কেবল অস্ত্রের লড়াই নয়, এটি বুদ্ধির এবং ভূগোলের লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্র কি পারবে ইরানের এই জটিল জাল ছিন্ন করতে? নাকি মধ্যপ্রাচ্যের এই সরু জলপথই হবে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় নৌ বিপর্যয়ের সাক্ষী?